নমস্কার দর্শক বন্ধুরা, খবরের প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটা পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা বিগত দিনেও লক্ষ্য করে এসেছি এবং বর্তমানেও আমরা লক্ষ্য করে আসছি যে রাজ্যে এর আগেও বহুবার শিল্প এবং শিল্পীরা বহুভাবে অপমানিত হয়েছেন, হেনস্থা হয়েছেন। এই ঘটনাটা যে একেবারে নতুন তেমন নয়, এরকম ঘটনা এর আগেও ঘটেছে এবং একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আরও একবার, যেটা আমাদের রাজ্যের মানুষের কাছে যথেষ্ট দুঃখের একটা বিষয়। 29শে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল রাজধানীর আস্তাবল ময়দান অর্থাৎ বিবেকানন্দ ময়দানে। মূলত উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসব, 7ম যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বিবেকানন্দ ময়দানে এবং সেখানে রাজ্য এবং বহির্রাজ্য থেকে বেশ অনেকজন শিল্পী আমন্ত্রিত ছিলেন এবং আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন সেই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন বলিপাড়ার একজন তারকা বা সঙ্গীত শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তার পাশাপাশি রাজ্যেরও বেশ কয়েকজন শিল্পী সেখানে আমন্ত্রিত ছিলেন এবং তার মধ্যেই একজন ছিলেন অমর ঘোষ। ওনার বিষয় নিয়ে আজকে কথা বলার কারণ, উনি ইতিমধ্যেই এই যে বিষয়টা খুব চর্চা হচ্ছে এই মুহূর্তে রাজ্যে সঙ্গীত মহল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, কারণ সেদিন অনুষ্ঠানে রাজ্যের এই বিশিষ্ট শিল্পীকে আমন্ত্রণ জানানোর পরে শেষ মুহূর্তে ওনাকে মঞ্চে গান গাইতে দেওয়া হয়নি। সে বিষয়টা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব এবং কেন কি ঘটেছিল সেদিন সেই বিষয়টা বিস্তারিতভাবে জানব আমরা অমর ঘোষ এর কাছ থেকেই। উনি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তো প্রথমেই খবর প্রতিবাদকে আমার অনেক ধন্যবাদ যে এই বিষয়টা নিয়ে জানার জন্য তোমরা এসছো এবং আমাকে এভাবে সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যার, প্রথমেই যে বিষয়টা জানতে চাইব, স্বভাবতই সেদিন যে ঘটনাটা হয়েছে, আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেদিন অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য এবং গান গাওয়ার জন্য অবশ্যই, এবং শেষ মুহূর্তে আপনাকে বলা হলো যে আপনার নাম তালিকায় নেই, যেমনটা আমরা শুনতে পেয়েছি। কেন গান গাইতে দেওয়া হয়নি আপনাকে? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে এখনো নেই। আমি সত্যি অনেকবার খোঁজার চেষ্টা করেছি, মানে কোন দিক থেকে কি হলো, আমার কি ত্রুটি হলো বা কি পরিপ্রেক্ষিতে না করা হলো, আমি সেটা জানতে চেয়েছিলাম আধিকারিকদের কাছে, কিন্তু ওনারা সদুত্তর দিতে পারেননি। মাননীয় ডাইরেক্টর বলছিলেন যে আমাদের অনুষ্ঠানে একটু কাটছাট করতে হয়েছে। আমি ওখানে বলেছিলাম যে শুধু আমার গানটাই হয়নি। একটু আগে থেকেই বলি কথাটা, কারণ আসলে আমরা গান বাজনা করি, ঝগড়া করার কোনো রকম ইচ্ছে উপায়ও আমাদের নেই। আমার গানের জীবনের 40 বছর অতিক্রান্ত। আমি আমার শ্রোতাদের ভালোবাসা, শুভেচ্ছা এবং আমার যারা ছাত্রছাত্রী রয়েছে, আমার বেশ ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। আমরা যারা গান বাজনা করি তারা কোনো ভালো অনুষ্ঠানে গান গাইবো, এটা আমাদের কাছে একটা মানে ভালো পাওয়ার মতো, একটা আশীর্বাদের মতোই বলা যায়। আর যখন বাইরের বড় শিল্পীরা আসেন আমাদের রাজ্যে এবং সেই মঞ্চে যদি গান করার সুযোগ হয়, সেটা নিশ্চয়ই সমস্ত শিল্পীদের কাছে একটা আলাদা আনন্দের ব্যাপার। আমাকে 27 তারিখ ফোন করা হয়, 27 তারিখ সম্ভবত, যে ওই যুব ক্রীড়া দপ্তরের একজন কর্মী, আমার ছোট বোন, সে ভালো গান করে, নিজেও গান করে, ওকে দিয়েই ফোন করানো হয়েছে যে দাদা, আমাদের এবার 7ম যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে 29 তারিখ আস্তাবল ময়দানে তোমার একখানি গান আছে, আমাদের রাজ্যের আরও কয়েকজন গুণী শিল্পী গান গাইবেন, তার সাথে তোমার একটা গাইতে হবে, আর পরে বাকি কথা বলছি। তখন কথা শেষ হলো। আমি খুবই খুশি হয়েছি, কারণ এত বিশাল মঞ্চে একটা গান করার সুযোগ এসেছে যখন। পরদিন কথা হলো যে আমাকে ওরা টাইম জানিয়েছে যে তুমি 5টার সময় আসো, কারণ 5টার সময় রিপোর্টিং, 6টা থেকে আমাদের প্রোগ্রাম, এবং তোমার গান কিন্তু 2 নম্বর সিরিয়ালে। তখন আমি সভাপতি সেভাবে জেনে আমি বিকেলে ফেসবুক পোস্ট করেছি এবং যে পোস্ট দেখে অনেক মানে আমার শুভানুধ্যায়ী যারা ছিল, আমার ছাত্রছাত্রী বা অভিভাবক এবং আমার গানের অনুরাগী বন্ধুরা ফোন করে
ফোন করেছে, শুভেচ্ছা জানিয়েছে, ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছে। এবং আমি 5:15 নাগাদ স্বামী বিবেকানন্দ ময়দানে গেছি। সেখানে একটা উৎসবের মেজাজ তখন চলছিল, সাউন্ড চেক চলছিল, আমার শিল্পী বন্ধুরা যারা বাজাবে ওরও ছিল তখন সেখানে। স্বভাবতই আমি সেখানে ওয়েট করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর মানে ঘন্টাখানেক বা 50 মিনিট পর হবে, একটা আমার যারা সহশিল্পী ভাইরা ছিল ওদের চোখে মুখে একটা উৎকণ্ঠা লক্ষ্য করে আমি কাছে গেলাম, কথা বলে জানলাম আমার ভাই একজন বিখ্যাত তবলবাদক নারায়ণ বিশ্বাস বলল যে দাদা, সঞ্চালকদের কাছে যে লিস্ট রয়েছে শুনলাম সেই তালিকায় তোমার নাম নেই। আমি সত্যি বলছি, প্রথমে আমি ভেবেছি সেটা নিশ্চয়ই একটা ভুল হতে পারে, হয়তো প্রিন্টিং মিস্টেক। আমি সেটাকে ততটা গায়ে লাগাইনি আসলে। আমি আবার গিয়ে বসেছি, কিন্তু কিছুক্ষণ সময় যখন গড়িয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে বুঝতে পারছি যে দপ্তরের ডাইরেক্টর সাহেব উনি যেরকম নির্দেশ করেছেন যে যেরকম তালিকা রয়েছে সেই অনুযায়ী অনুষ্ঠান চলবে। আমি তখন একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি তখন যে বোনটা আমাকে বলেছিল দপ্তরে, ওকে আমি ডাকার চেষ্টা করি। ওর মানে দেখে বুঝতে পেরেছি যে ও একটা সংকোচের মধ্যে রয়েছে, কারণ ও আমাকে যথেষ্ট রেসপেক্ট করে। আমাকে কী বলবে সেটা হয়তো বুঝতে পারছে না। কিন্তু ওকে বললাম যে কী হয়েছে সেটা আমাকে খুলে বলো। কিন্তু বলছে তুমি বসো, ডাইরেক্টর সাহেব স্যার তোমার সাথে এসে কথা বলবেন। তো আমি ওয়েট করছি। তো ধীরে ধীরে আস্তে আস্তে সময় গড়ে যাচ্ছে। ফাংশন 6টায় তো শুরু হয়নি, প্রায় 6টা, 6:30, 6:40 শুরু হয়েছে। তারপর একে একে অনুষ্ঠান চলছে। আমি তখন বুঝতে পারছি না যে আমার গান হবে কি না হবে। তো একটা সময় এলো যখন আমাদের মাননীয় সচিব স্যার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব এবং স্পোর্টসেরও সম্ভবত উনি সচিব বোধহয়, আমাদের খুবই প্রিয় স্যার পি.কে. চক্রবর্তী স্যার মঞ্চে গান গাইছেন। তখন হঠাৎ করে সঞ্চালিকা পিয়ালি ব্যানার্জি আমাকে দৌড়ে এসে ডাকলেন। আমি তো নিচে বসেছিলাম পেছন দিকে, জমরদা এসো এরপর তোমার গান, পি.কে. স্যার বলেছেন এরপর তোমার গান হবে। তো আমি তৎক্ষণাৎ আমার মনে উৎকণ্ঠা দূর হয়ে গেছিলো। আমি মঞ্চে উঠলাম পেছন দিকে, স্যার সামনে গান গাইছিলেন। পেছনে উঠে আমি হাতে মাইক নিয়ে চেক করছিলাম, যে সাউন্ড অপারেটর ছিল তার সাথে কথাবার্তা বলছিলাম। ততক্ষণে ওনার গান শেষ হয়েছে পরে মানে ওরাও বিভ্রান্ত, একজন ঘোষণা করবেন, বলছে কি করব, কার নাম বলবে, এখন কি হবে। কিন্তু নিচে তো ডাইরেক্টর স্যার ছিলেন, হয়তো ওনার কাছ থেকে সেরকম সম্মতি পাওয়া যায়নি বলে পরের যে অনুষ্ঠান ছিল সম্ভবত একটা ব্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে। আমি ততক্ষণে বুঝলাম যে আমাকে বলেছে আপনি বসুন। আমি অপেক্ষা করে বসে আছি। তারপর ওকে আমি তখন আবার খুঁজলাম, যে বোনটি বলেছিল ও গান গাইছিল। তো ওকে তখন পাচ্ছিলাম না, কারণ ও হয়তো ফোন শুনতে পারে, কারণ প্রচুর সাউন্ড চলছিল তখন, গান যখন শুরু হয়েছে হয়তো শুনতে পাইনি। যাই হোক, আমি এরপর দেখলাম যখন সিনহা সিস্টার্স উঠলো, তারপর শরীফ উঠে গেল, তখন বুঝতে পেরেছি যে আমার হয়তো আজকে গান গাওয়া হবে না। এবং সত্যি বলছি ওই সময়টা আমার জীবনে একটা অত্যন্ত মানে বেদনা মুহূর্ত ছিল। মানে ওই সময়টা আমাকে নিজেকে খুবই অসহায় এবং মনে হচ্ছিল মানে আমার বোধহয় আর মানে ধরো বেঁচে থাকার কোনো দরকার ছিল না, একটা এই কিছুক্ষণের জন্য হলো। আমি খুবই আবেগতাড়িত হয়ে যাচ্ছিলাম, কারণ এত বছর ধরে গান বাজাতে করছি, কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন পড়িনি বা এত অপমানিত কখনো হতে হয় না আমাকে। আমি আসার সময় ভাবলাম ডাইরেক্টর স্যারের সাথে দেখা করে আসি, ওনাকে জানিয়ে আসি আমি চলে যাচ্ছি। আমি নেমে এসে ওনাকে খুঁজে বের করে নমস্কার করে বললাম যে স্যার, আমি অমর ঘোষ, আপনার ডিপার্টমেন্ট আমাকে আমন্ত্রণ জানিয়েছিল গান করার জন্য, সেই অনুযায়ী গতকাল রিহার্সালও করেছি এবং আজকে আমাকে সকালে ফোন করে 5টার সময় আসতে বলা হয়। আমি 5:15 নাগাদ এসে পৌঁছেছি, কিন্তু কিছুক্ষণ আগে জানলাম যে আমার নাম নেই। আমি স্যার ফেসবুকে পোস্ট করেছি, সবাই দেখেছে, আমার পরিবার রয়েছে। আমি ওদেরকে কি বলবো গিয়ে, মানে আমি যখন বলবো যে গান গাইনি, কেন গাইনি, কী আমার কী অপরাধ স্যার, কী হয়েছে, আপনি একটু অনেস্টলি বলুন না, আপনি তো সজ্জন মানুষ, অনেক শিক্ষিত মানুষ। উনি একটু হকচকিয়ে গেলেন। উনি বুঝতে পেরেছি যে উনিও ঠিক মানে কী বলবেন, একটা ওনার মনে আমি পেরেছে বুঝতে পেরেছি। উনি আমাকে বলছেন দেখুন আমার একটু কাটছাট করতে হয়েছে। তাই বললাম শুধু আমার গানটা কাট হয়েছে, তার তো একটা নির্দিষ্ট কারণ থাকবে। আমি তখন প্রশ্ন হচ্ছিল যদি ওরা আমাকে এই অসুবিধার কথাটা দুপুরেও জানিয়ে দিত তাহলে আমি ওখানে হয়তো যেতাম না, আমি কষ্ট পেতাম, কিন্তু সেটা আমি নিশ্চয়ই সহ্য করতাম ঘরে বসে, বাকিরা জানতো না। যখন সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছি, সবাই দেখেছে, অনেক শুভেচ্ছা জানিয়েছে, তারপর আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আমি কী জবাব দেব বা এমন ঘটনাটা কেনই বা ঘটবে। তো ওনার সাথে কথা বলার পর উনিও আমাকে একটু এড়িয়ে চলে গেলেন, কারণ কী বলবেন তখন, আর অনুষ্ঠান চলছে, সৌরভীদেব বর্মা তখন মঞ্চে উঠেছেন। আমি এরপর সৌভাগ্যবশত টিঙ্কু স্যারকে পেয়ে যাই,
ওনার যে সিকিউরিটি গার্ডরা ছিল অনেকে হয়তো আমাকে চিনে, আমি ওনার সাথে ওদের পারমিশন নিয়ে ওর সাথে কথা বললাম। উনি বললেন যে আমাকে আগে জানালেন না কেন। আমি বুঝতে পারিনি ওনাকে জানাতে হবে সেটা কেন হবে। আমাকে তো বলা হয়েছে বসতে ডাইরেক্টর স্যারের সাথে কথা বলবেন। হ্যাঁ, আমি তখনও আশা আছি হয়তো নিশ্চয়ই ভুল একটা বিভ্রান্তি কিছু হয়েছে, সেটা কেটে যাবে। আমি বললাম স্যার আমি তো সেটা জানি না, আপনাকে জানাতে হবে, এখন আমি কি করব। তখন উনি বললেন দেখেন সেটা আইসিএ ঠিক করেছে, আর আপনার মতো তো অনেকেই গাইতে চায়। তো আমি গাইতে চাই কথাটা আমার কাছে একটু আপত্তিজনক লেগেছিল, কারণ আমি তো আর চাইনি গাইতে, আমাকে ফোন করা হয়েছিল। এখন ফোন করা হয়েছিল একটু অফ দ্য রেকর্ড বলি, কারণ এখন শুনছি যে আমাকে যে ফোন করা হয়েছে, আপনি নিমন্ত্রণ করা হয়েছিল তার প্রমাণপত্র অনেকে দাখিল করতে বলছেন। সেটা তো আমার কাছে নেই, কারণ আমাকে তো ফোনে বলা হয়েছে। আর আমাদের এখানে জায়গা এত ছোটো, যে করেছে ওকে আমি চিনি। ওর আর সরকারি যে অনুষ্ঠানগুলি হয় চিঠি দিয়ে কখনো হতো, নিশ্চয়ই হতো, চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ইদানিং যে বিভিন্ন মেলাতে আমরা গান গিয়েছি, আমি এবার সরস মেলায় গান গিয়েছি, বইমেলায় গান গিয়েছি, বা শিল্পভবনের যে মেলায় গান গিয়েছি, ওখানে আমাদের ফোন করেই বলা হয়েছে কিন্তু, এবং আমাকে না সবাইকে ফোন করে বলা হয়েছে যে যাওয়ার জন্য। এবং ওখানে আলাদা কোনো প্রশ্ন করার কোনো জায়গা ছিল না যে আমাকে চিঠি দেওয়া কিছু, বলতে পারতাম হয়তো, এখন যদি হয় আমি নিশ্চয়ই বলবো। তো আমার কাছে সেরকম প্রমাণপত্র নেই কিন্তু। আর আমি একটা কথা বলি, আমার এখানে মিথ্যে বলার কোনো দরকার নেই যে আমি এখন গিয়ে ওদের কাছে বলছি আমাকে গাইতে দিন। আমি শুনেছি একটা বাইটে মন্ত্রীমশাই বলছেন যে আমার গান ছিল পূর্বাশার প্রাঙ্গণে। আমি তাহলে যদি বলি যে ওখানে আমার নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল কি না, সেটা উনি কী বলবেন জানি না, কারণ ওখানে তো আমরা এমনি গেছি রিহার্সাল করার জন্য। উনি বলেছেন যে আমার গান ওখানে ছিল, আমি যেচে নাকি চেয়েছি যে বড় অনুষ্ঠানে গান গাওয়ার জন্য। প্রথমত আমি বলবো যে এটা অত্যন্ত, আমি কাকে মিথ্যা বলবো, আমি নিজে মিথ্যুক নিয়ে সেটা জানি, কিন্তু আমি ওনাকে মিথ্যাবাদী বলতে আমার খুবই খারাপ লাগবে। উনি একজন জনপ্রতিনিধি, আমরা ওনাকে শ্রদ্ধা করি। কোথাও একটা কিছুটা বিভ্রান্তি হয়েছে, কিন্তু সেটা হয়তো মানে এখন স্বীকার করার মতো কোনো উপায় নেই। কিন্তু আমি আমার দিক থেকে জানি যে আমি শুধু সত্যিই বলছি, আমার কোনো দরকারই নেই মিথ্যা বাড়িয়ে বলার জন্য এখানে। সে যাই হোক, তারপর আমি মাননীয় মুখ্যমন্ত্রী স্যারও ছিলেন ওখানে, আমি চেষ্টা করেছি আমার আবেগের বসে ওনাকে শোনানোর জন্য, আমার আমি আকুতিই বলবো কথাটা। কারণ ওই সময়টা আমার কাছে এমনি মনে হয়েছিল যে আমি কেন আমাকে ওরা কষ্ট দিল। আমি ঘরে খুব মানে আমি রাস্তাটা অতি কষ্টে বাড়ি এসেছি। বাইরে আসার পর আমার মনে হয়েছে যে আমার এই ঘটনাগুলো একটু জানানোর দরকার, কারণ আমার সাথে যে ঘটনা হয়েছে আগামী দিনে কারুর কোনো আঙ্গিকের শিল্পীর সাথে যেন না হয়, তার জন্য আমি ফেসবুক পোস্ট দিয়েছি। এবং আমাকে অনেকেই ফোন করেছেন যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছে ব্যাপারটা ভালো লাগেনি। এত বড় একটা অনুষ্ঠানে রাজ্য সরকার যখন খুব চেষ্টা করছেন, চারিদিকে একটা উৎসবের আবহাওয়া, অনেক ফাংশন হচ্ছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে, এক্ষেত্রে কেন বিষয়টা এরকম একটু ম্যাসাকার হলো, সেটা আমার সাথেই হলো, এবং কেন হলো, আমার কি অপরাধ ছিল, আমি তার সদুত্তর পাইনি। এখন ওরা হয়তো বলতে পারেন যে আমাকে তো চিঠিতে নিমন্ত্রণ জানানো হয়নি, আমি নিজে থেকে গাইতে গেছি। শুধু সেটা বলবো, সেটা 100% মিথ্যে কথা। এখন যে ফোন করেছিল তাকে সারাদিন আজকে পাইনি ফোন করে। আমি ওকে অনেকবার চেষ্টা করেছি, আমি ভেবেছিলাম ও হয়তো একবার অন্তত দুঃখ প্রকাশ করবে ফোন করে, দাদা কথাটা রাখতে পারিনি। ওর তো দোষ নেই, ও কর্মচারী, ওর নিশ্চয়ই ঊর্ধ্বতন যারা রয়েছে ওকে যেরকম বলেছে তেমনি করেছে। কিন্তু জানি না ওর কোনো চাপ আছে কি না এই বিষয়ে, আমি আর কি বলবো এখন আমি জানি না। আমি শুধু চাইবো যে যেটা হয়েছে আমার সাথে হয়ে গেছে, আমার সঙ্গীত জীবনের এত বড় আঘাত আমি কখনোই পাইনি। অনেক ঘাত প্রতিঘাত সবার জীবনে আসে, চড়াই উতরে নিশ্চয়ই আসবে আরও, কিন্তু যেচে ডাকার পর এই অপমান আমার সাথে হয়েছে, আগামী দিনের জন্য কারোর সাথে না হয়, কোনো শিল্পীর কোনো আঙ্গিকের, সে গান হোক, বাজনা হোক, আবৃত্তি হোক, নাটক হোক। আমি আবার বলছি এখানে গীতা নেই, কিন্তু আমি অন্তর থেকে গীতা ছুঁয়ে বলছি, আমি মিথ্যে কথা বলছি না একটা। যারা শিল্পীরা রয়েছেন, আপনি একজন সঙ্গীত শিল্পী, এছাড়াও যারাই শিল্পী রয়েছেন, তাদের প্রত্যেক শিল্পীর কাছে নিজের যে শিল্পটা, সেটা একটা সাধনা, একটা আরাধনা। তো স্বভাবতই যখন এই ধরনের কোনো ঘটনা যে কোনো শিল্পীর সাথে, সঙ্গীত শিল্পী হোক, যে কোনো রকম একজন শিল্পী যখন এই ধরনের কিছু একটা সাথে অভিজ্ঞতা যখন হয়, তখন স্বভাবতই সেটা খুব হৃদয় বিদারক বিষয়। তো সামাজিক মাধ্যমে যখন আপনি পোস্টটা করলেন, আমরা লক্ষ্য করেছি যে অনেকে এমনটা বলছেন, বা অনেকে আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন ওনাদের মধ্যে থেকে অনেকে অভিযোগ করছেন বা লিখছেন যে কিছুটা রাজনৈতিক দিক টেনে আপনার সাথে হয়তো রাজনৈতিক একটা কারণ জড়িয়ে বলছেন যে হয়তো সেই কারণে হতে পারে। সে বিষয়টা নিয়ে আপনি বুঝতে পারছেন, কারণ এখানে রাজনৈতিক যদি রং এমন হতো, আমি বেশ কিছুদিন ধরে কিন্তু সরকারি অনুষ্ঠানে গান গাইছি, তাহলে আমি সেটা মিলাতে পারছি না। আর এখানে একটা মুশকিল হলো, একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কোনো না কোনোভাবে রাজনীতি ঢুকে সেটাকে আরও
তালগোল পাকিয়ে দেয়। আমি এখানে কোনো দলের কথা বলছি না, যারা আমার ভালোবাসেন যারা আমাকে চেনেন জানেন, আমি কাউকে দোষ দিয়ে বলছি না, কিন্তু আমি শুধু আমার যে মনের কষ্ট শেয়ার করছি। এই জন্য আমি আবার বলছি যে আগামী দিনে যে ঘটনা না হয়। আর মন্ত্রীরা তো তারা ভীষণ ব্যস্ত থাকেন, তারাও সব কিছু জানবেন, তৎক্ষণাৎ সেটা না হতে পারে। এখন দপ্তরের দায়িত্ব ছিল সেটা আমাকে বুঝিয়ে দেওয়ার, যে এই বিষয়টা ছিল। আমি আবার বলছি, যদি আমি দুপুরেও জানতে পারতাম, আমাকে বলা হতে পারতো, কষ্ট পেতে পারতাম আমি, কিন্তু সেটা আমি কাটিয়ে উঠতে পারতাম। কিন্তু এইভাবে সবার সামনে গিয়ে আমি প্রস্তুত হয়ে আবার মঞ্চে কিছুটা উঠেছিও, এখানে আমার কাউকে দোষ দেওয়ার মতো, কাকে বলবো আমি দোষ? আমার শুধু মানে প্রশ্ন যে কেন এমন হলো, সেটা আমার সাথে কেন হলো, এবং আমার কি মানে কারণ ছিল যে আমার সাথে ঘটনাটা হয়েছে, এটা আমি এখনও জানি না। ঘটনাটা হয়েছে তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তো এখনো পর্যন্ত কি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনোভাবে কেউ যোগাযোগ করে আপনার সাথে কোনো রকম কথা বলার চেষ্টা করেছেন? না, ডিপার্টমেন্ট থেকে কেউ যোগাযোগ করেনি। প্রথমত এমনি সাধারণ মানুষ অনেকে আমার সাথে মানে সহানুভূতি দেখিয়েছেন, ভালো কথা বলেছেন। কিছুক্ষণ আগে ফেসবুকে একটা মন্ত্রীমশাই একটা বাইট দেখছিলাম, যেখানে উনি বলছিলেন যে আসলে ওনাকে তো নিমন্ত্রণই করা হয়নি, যদি নিমন্ত্রণপত্র দেখাতে পারতেন, সে যে কথা তোমাকে আগে বলেছি, তাহলে আমরা একটা যেরকম ব্যবস্থা নেওয়ার হয়। আমি জোর দিয়ে বলছি, আমাদের এখানে যারা গান গেয়েছে তাদের কাউকে নিমন্ত্রণপত্র দেওয়া হয়নি, সবাইকে মুখে বলা হয়েছে। আর এইটাই আমাদের এখন চলছে। চিঠি হতে পারতো, এখন আমি যদি আমাকে বলো যে নেক্সট টাইম যদি আমার এমন হয়, তাহলে আমি নিশ্চয়ই সরকারি কেন বেসরকারি প্রোগ্রামে একটা চিঠি চাইবো যে আমাকে নিমন্ত্রণপত্র দেওয়া হোক। কারণ মঞ্চে যাওয়ার পর যদি গাইতে না দেওয়া হয়, তার চেয়ে বড় কষ্টদায়ক কিছু হবে না। আমি আবার বলছি, আমি কিন্তু ঝগড়া করতে আসিনি, আমি শুধু আমার মনের আবেগকে প্রকাশ করতে এসেছি। আমার সাথে যেটা হয়েছে সেটা কারোর সাথে না হোক। আমি মন্ত্রী মশাই বা কারোর বিরুদ্ধে আমার সেরকম অভিযোগ কিছু নেই, কারণ ওনারা অনেক ব্যস্ত থাকেন, ওনারা জনপ্রতিনিধি। কিন্তু কোথাও তো একটা ভুল হয়েছে, সেই ভুলটাকে কেউ স্বীকার করবে না? যদি আমি করে থাকি, তাহলে আমি অবশ্যই স্বীকার করার সেই সাহস আমার রয়েছে। ভালোকে ভালো বলার, খারাপকে খারাপ বলার সেই সাহস আমার রয়েছে। আরও একটা প্রশ্ন, যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে আপনি গেছেন, একটা তিক্ত অভিজ্ঞতা বলতে পারি, তো এই তিক্ত অভিজ্ঞতার পর এই যে রাজ্যে বর্তমানে শিল্পী যারা রয়েছেন, শিল্পীদের কি ভবিষ্যৎ আপনার মতে? যদি এরকমটা চলতে থাকে, বিগত দিনেও হয়েছে, আপনি নিজে আজকে এরকম একটা তিক্ত অভিজ্ঞতা পেয়েছেন, কি বলবেন রাজ্যে শিল্পীদের কি ভবিষ্যৎ? দেখুন, শিল্পীদের ভবিষ্যৎ আমরা তো অনেকেই গুটিয়ে গেছি, কিন্তু এরকম বিভিন্ন আলোচনার পর জানলাম যে কেউ বলছে আমার সাথে এমন হয়েছে, সেটা শুধু এখন হয়েছে তা না, অনেকে বলছে আগেও এমন হয়েছে, এবং আমরা আগে আমাদের ছোটোখাটো হয়নি তা না এরকম, কিন্তু একদম মঞ্চে যাওয়ার পর সেখান থেকে ফিরে আসতে হয়েছে, এমন ঘটনা আমার সাথে। অনেকে বলছে তোমার সাথে হয়েছে, আমার সাথে এমন হয়েছে, কিন্তু ঠিক এমনটা হয়নি। অনেকে আমাকে মানে যারা আমি তো গান শেখাই, গানই করতে পারি, তার তো বেশি পাই না। গান অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা এখন এই রাজ্যে খুব ভালো গান গায়, তারা আমাকে যথেষ্ট সম্মান করে ভালোবাসেন। তাদের কাছে ব্যাপারটা খুব মানে দুঃখজনকই হয়েছে, যে এই বিষয়টা হওয়া উচিত ছিল না। এখন এটাকে তালগোল পাকিয়ে যদি অন্য কিছু মানে প্রমাণ করার হয়, যে ওরা যদি বলেন যে আমি গিয়েছি গান গাইতে, সেটা শুধু বলবো যে মিথ্যা। আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, তার জন্য আমি গেছি। আমার মনে হয় না আমার কোনো শিল্পী বন্ধুরা বলতে পারবেন, না কোনো আধিকারিক বলতে পারবেন যে আমি আমার নিজের গানের জন্য কোথাও গিয়েছি। আমিও তো জোর দিয়ে বলতে সেরকম কখনোই হয়নি, কিন্তু আমি কোনো কাকে মিথ্যে বলবো বলুন তো? সেটাও তো একটু মুশকিল হয়ে গেল। গোটা আলোচনার পর এটুকু বলতে পারি যে এখনো ধোঁয়াশা রয়ে গেছে অনেকটা, যে কেন হয়েছে ঘটনাটা, কেন গান গাইতে দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে যে একটু কাটছাট করা হয়েছে, কিন্তু কাটছাটটা শুধুমাত্র একজন শিল্পীর ক্ষেত্রেই কেন? সেখানে তো অনেক শিল্পী ছিলেন, রাজ্য থেকে বহির্রাজ্য থেকে অনেক শিল্পীরাই সেখানে গান গেয়েছেন, কিন্তু কাটছাট করার ক্ষেত্রে শুধুমাত্র একজন শিল্পীর নামই কেন সেখান থেকে বাদ দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে কিংবা কারোর পক্ষ থেকে জানানো হয়নি, কোনো প্রতিক্রিয়াও দেওয়া হয়নি। রাজ্যের একজন শিল্পীর সাথে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে তারপর এই ধরনের ব্যবহার করা, সেটা এক ধরনের অপমান, এবং এই অপমানের পর আগামী যে প্রজন্ম রয়েছে, যে ভবিষ্যৎ প্রজন্ম, রাজ্যে যারা শিল্পীরা রয়েছে, উদীয়মান শিল্পী বলবো, তাদের মনেও কিন্তু কোথাও না কোথাও একটু খটকা থাকবেই, যে ভবিষ্যতে তারাও এরকম কোনো তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হবেন না। তো এই বিষয়গুলো অবশ্যই
আলোচ্য বিষয়, এগুলো বিচার বিবেচনা করার বিষয়, এবং এই ঘটনার পর স্বভাবতই অনেকটা হৃদয় বিদারক একটা ঘটনা, এই ধরনের ঘটনা আগামী দিনে যেন না হয় সেটাই প্রত্যেকে প্রত্যাশা রাখেন। এবং এই বিষয়গুলো যে কারণেই হয়েছে সে কারণটা যদি আরও স্পষ্টতভাবে তুলে ধরা যায় তাহলে হয়তো সবার মন থেকেই প্রশ্নগুলো ধীরে ধীরে মুছে যাবে, এবং যারা শিল্পীরা রয়েছেন তারা আগামী দিনে উৎসাহ পাবেন পুনরায় মঞ্চে উঠে তাদের যে শিল্প রয়েছে সেটা প্রদর্শন করার জন্য। তো আজকে আমার সঙ্গে আলোচনায় ছিলেন অমর ঘোষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করব। আপনার পক্ষ থেকে শেষ কিছু কথা শুনতে চাইব, শিল্পীদের উদ্দেশ্যেই যদি আপনার একটু মূল্যবান বক্তব্য কিছু রাখেন। না, শিল্পীদের উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকে যার যার কাজে নিয়ে যথেষ্ট যত্নশীল হবে, কিন্তু কোনো অনুষ্ঠান যখন জানানো হবে সেখানে একটা আমন্ত্রণপত্র অবশ্যই নিয়ে রাখা দরকার। এটা অবশ্যই একটা অভিজ্ঞতার পর এই কথাটা বেরিয়ে এলো, সেটা বুঝতে পারছি। তো আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না। আশা করছি দর্শকবৃন্দ যারা রয়েছেন আপনাদের মনে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উদয় হয়েছিল বিগত কিছুটা সময়ে সেইগুলোর উত্তর আপনারা পেয়েছেন, আর যে উত্তরগুলো পাওয়া যায়নি সেগুলোর অপেক্ষায় আমরাও থাকবো। তো দেখা হবে পরবর্তী সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরে প্রতিবাদ।